আমন্ত্রণ চ্যানেল 24 এর নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিম ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি জোখরিফ। হৃৎপিণ্ড মানবদেহের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ যা নিয়মিত রক্ত সঞ্চালনের মাধ্যমে মানব দেহকে সচল রাখে। তবে এই গুরুত্বপূর্ণ অঙ্গটির সুরক্ষায় আমরা কতটুকু সচেতন রয়েছি? দর্শক, আমাদের নিয়মিত আয়োজনের আজকের পর্বে আমরা আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি হৃদরোগের কারণ এবং তার প্রতিকার। এবং এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভ্র চক্রবর্তী। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অর্থী। স্যার, সারা দেশে অসংখ্য ব্যক্তি প্রতিনিয়ত হৃদরোগে আক্রান্ত হচ্ছে কিংবা দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছে। শুরুতে জানবো যে হৃদরোগ বলতে আমরা কি বুঝি? হৃদরোগ বলতে যারা আমরা বুঝি সেটা হচ্ছে কি হার্ট, মানে আমাদের যে হৃৎপিণ্ড আছে মানুষ শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। এই সংশ্লিষ্ট যেসব রোগ আছে এগুলো অনেক রকমের রোগই আছে। যেমন যে আমাদের যে হৃৎপিণ্ডটি ওটি কাজ যে শুধুমাত্র সারা শরীরে রক্ত সঞ্চালন করা তাই নয়, এটা আমাদের হৃৎপিণ্ডের গতি রক্ষা করে যাতে আমরা ভালো থাকি। এই জন্য বিভিন্ন ধরনের রোগই এর সাথে সংশ্লিষ্ট। এবং এই যে এত ব্যক্তিরা আক্রান্ত হচ্ছে, আক্রান্তের ঝুঁকিতে আসলে কারা, কি কারণে এত ব্যক্তি আক্রান্ত হচ্ছে? সুনির্দিষ্ট কোনো কারণ রয়েছে? জনমানুষের যেটা হৃদরোগ বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে যেটা যেমন মেইনলি যেটা বোঝানো হয় সেটা হচ্ছে হৃৎপিণ্ডের রক্তনালীর রোগগুলো। এই রক্তনালীর রোগই দুনিয়াতে মানে পৃথিবীতে এখন হচ্ছে সবচেয়ে বেশি মানুষ যেটা আক্রান্ত হচ্ছে। সাধারণ মানুষ ওটাই বোঝে। এর পিছনে বিভিন্ন কারণ আছে। যেমন যদি আমরা চিন্তা করি এগুলো বয়স ভিত্তিক। যদি অল্প বয়সে হয় তাহলে ধূমপান, তারপরে যাদের পারিবারিকভাবে হৃদরোগের ঝুঁকি থাকে তারা, এবং যতই বয়স বাড়তে থাকে সাথে সাথে দেখা যাচ্ছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, তারপরে হচ্ছে যেমন এখন নতুন নতুন কিছু, যেমন অনেক ক্ষেত্রে যেটা জীবনাচরণ যদি ঠিকমতো না হয়, অতিরিক্ত মাত্রাতিরিক্ত টেনশন, চাপ, এগুলো অনেক সময় হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়। মানে সব মিলিয়ে একজন ব্যক্তির হৃদরোগে আক্রান্তের ঝুঁকি রয়েছে। অবশ্যই কারণগুলোকে প্রতিরোধ করব আমরা, মানে প্রতিরোধ করার জন্য কি কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি প্রত্যেকটা বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু স্যার, একটু জানবো যে এই যে হার্ট অ্যাটাক, একজন ব্যক্তির হার্ট অ্যাটাক হচ্ছে, এটা আমরা প্রতিনিয়ত হামেশাই শুনছি, কিন্তু কি করে বুঝবো হার্ট অ্যাটাক হয়েছে? মানে আমাদের তো অ্যাসিডিটি হলেও বুকে ব্যথা হয়, আবার হৃৎপিণ্ডে কোনো জটিলতা হলে সেখানেও হার্টে মানে বুকের বাঁ পাশটা তীব্র ব্যথা অনুভূত হচ্ছে। পার্থক্য করার কি কোনো বিশেষ উপায় রয়েছে? হৃদরোগের যারা রোগী তারা সাধারণত বুকে ব্যথা নিয়ে আসেন। হৃদরোগের রক্তনালীর যদি কোনো ব্লক থাকে বা এরকম কিছু থাকে, তো সেই বুকে ব্যথার একটা মানে একটা বৈশিষ্ট্য আছে, যেটা যেমন কিছু কিছু মানুষ দেখা যাবে, যদি আপনার দেখা যায় যে হাঁটতে গেলে, কাজ করতে গেলে বুকে চাপ লাগছে, তীব্র ব্যথা হচ্ছে, তাহলে হচ্ছে গিয়ে এবং তাকে কাজ থেমে যেতে হচ্ছে, এবং যদি উনি বিশ্রাম নেয় তখন দেখা যাচ্ছে ব্যথাটা কমে যাচ্ছে, সেটা একটা ওয়ার্নিং সাইন বলা যায় যে উনি হৃদরোগে ঝুঁকি হতে পারে। কেউ কেউ বুকে ব্যথা টের পায় না, তাদের ক্ষেত্রে শ্বাসকষ্ট হয়, বুক ভারী হয়ে আসে, এটা হতে পারে। আচ্ছা। আর এদের ভিতরে যদি দেখা যায় যে দেখা যাচ্ছে যে আপনার যে যে ব্যক্তি দেখা যাচ্ছে বুকে ব্যথা শুরু হয়েছে, বুকে চাপ লাগছে, ঘাম হচ্ছে, অস্থিরতা আছে, যদি এরকম লক্ষণগুলো দেখা যায়, সাথে বমি হয়েছে, তীব্র চাপ অনুভব হচ্ছে, আমার মনে হয় সেক্ষেত্রে এগুলো একটু মানে খুব সতর্কতামূলক নির্দেশনা, যে ওই ক্ষেত্রে দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসকের পরামর্শ নেওয়াটাই উচিত। এবং স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্যথার ধরনটি এতটাই তীব্র যে চোয়ালের দিকে উঠছে বা হাতের দিকে ট্রান্সফার হয়ে চলে যাচ্ছে, বা হাতের দিকে। অবশ্যই অবশ্যই এটিও হৃদরোগের বহিঃপ্রকাশ। হৃদরোগের ব্যথা, যেটা বুকের ব্যথা, সেটা শুধু যে বুকেই হবে তা নয়, ঘাড়ে হতে পারে, বুকে হবে, বুকেও অনেক সময় না থাকে, পেটের দিকে উপরি ভাগে হতে পারে, হাতে যেতে পারে, চোয়ালের দিকে যেতে পারে। মানে প্রত্যেকটি জায়গায় ব্যথা হলে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন, তাৎক্ষণিকভাবে চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত। অবশ্যই। স্যার, আমরা তো বলছি হার্ট অ্যাটাক নিয়ে, পার্টিকুলার এই টপিকসটাতে একটু জানবো যে যখন এই ধরনের ব্যথার কারণে হার্ট অ্যাটাক হয়েছে, বিশেষ কি ইনভেস্টিগেশনের মাধ্যমে আপনারা শনাক্তকরণ করেন? সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পরীক্ষা সেটি হচ্ছে ইসিজি, যেটা হচ্ছে আমরা হার্টের যেই ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি আছে সেটা বোঝা যায়। আমার মনে হয় যদি কারো বুকে ব্যথা হয়, জরুরি ভিত্তিতে একটি অবশ্যই ইসিজি করা উচিত।
দ্বিতীয় যে পরীক্ষাটি সেটি হচ্ছে গিয়ে সেটি হচ্ছে আমরা বলি কিছু কার্ডিয়াক বায়োমার্কার্স, কিছু রাসায়নিক পদার্থ যেগুলো হার্ট অ্যাটাক হলে সাধারণত 4 থেকে 6 ঘন্টার ভিতরে এটা রক্তে চলে আসে, যেমন ট্রোপোনিন আই, এইটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন দেশে হাই সেন্সিটিভ ট্রোপোনিন আইও করা হয়, যেটা দিয়ে আমরা অনেকটা ধারণা করতে পারি যে 4 ঘন্টার ভিতরে একজন রোগী হৃদরোগের ঝুঁকিতে আছেন কিনা। আচ্ছা স্যার, ইসিজি করার পরে একজন ব্যক্তি শনাক্ত হলো যে তার ইসিজিটা একটু অ্যাবনর্মাল বা হার্ট অ্যাটাক হয়েছে, কিছুটা তো বোঝার উপায় রয়েছে। অবশ্যই। সেক্ষেত্রে স্যার তাৎক্ষণিকভাবে কি কোনো মেডিসিন খাওয়ার উপকারিতা রয়েছে? অবশ্যই। এই ক্ষেত্রে যেহেতু আমরা সাধারণত যদি হার্ট অ্যাটাক বলতে যেটা বুঝি যে একুট মায়োকার্ডিয়াল ইনফার্কশন, সেটা হচ্ছে এটা একটি জরুরি অবস্থা। সময় যত ক্ষেপণ হবে মানে এটা তো হয় যেভাবে, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের যে রক্তনালীগুলো আছে সেগুলো 90% বা 100% বন্ধ হয়ে গিয়ে এরকম সাধারণত হয়। তো সেই ক্ষেত্রে যদি আমরা এটা দ্রুত খোলার ব্যবস্থা করি, ওখানে রক্ত জমাট বাধাটা ছেড়ে দিতে পারি, সেক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ একটি ওষুধ আছে যেটাকে আমরা বলি যে অ্যাসপিরিন বা ক্লোপিডোগ্রেল, এই ধরনের যেগুলা রক্তনালীর জমাট বাধাগুলা পরিষ্কার করে অনেক ক্ষেত্রে সময় মতো খেলে। এটা ডাক্তারদেরকে নির্দেশনা দেওয়া আছে যে যদি এরকম ইসিজিতে পরিবর্তন পায় অথবা যেটা আমরা বললাম কার্ডিয়াক বায়োমার্কার পরিবর্তন পায়, তাহলে তাদেরকে যাতে এই ওষুধটি দেওয়া হয়। আচ্ছা, খুবই চমৎকার একটি তথ্য যে অ্যাসপিরিন কিংবা ক্লোপিডোগ্রেল তাৎক্ষণিকভাবে খেলে কিছুটা হলেও বিষয়টিকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব তাৎক্ষণিকভাবে। অবশ্যই, যদি তবে এটি চিকিৎসকের পরামর্শ মোতাবেক। অবশ্যই প্রত্যেকটি ওষুধেরই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আছে। স্যার, যখন ইসিজির মাধ্যমে শনাক্ত হয়ে যায়, অনেকে দেখা যায় যে শনাক্ত হবার পরে সিদ্ধান্ত নিতে খানিকটা দেরি করে যে কোথায় যাবে, বা পেরিফেরিতে যারা অবস্থান করছে তাদের অনেক ক্ষেত্রে তো তাৎক্ষণিক রাতের বেলা সিদ্ধান্ত নিয়ে কোনো সদর হাসপাতালগুলোতে নেবার মতো কোনো উপায় থাকে না। সেক্ষেত্রে তাৎক্ষণিক নেওয়ার যে সিদ্ধান্তটা, এটা নেওয়াটা আসলে কতটুকু জরুরি হার্ট অ্যাটাকের ক্ষেত্রে? যেটা আমি পূর্বে বললাম যে এটি একটি জরুরি অবস্থা। পৃথিবীতে সবচেয়ে বেশি মানুষ মারা যায় এই রোগে। তো সেই ক্ষেত্রে সময় একটি বড় ফ্যাক্টর। যতই দেরি হবে ততই হার্টের মাংসপেশিগুলো যেগুলো এখনও অ্যাক্টিভ আছে সেগুলো ক্ষতিগ্রস্ত হবে এবং পরবর্তী জীবনের উপর প্রভাব ফেলবে। আমি মনে করি যদি একটা মানুষ উচ্চ ঝুঁকিতে থাকে, তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং অন্যান্য রিস্ক ফ্যাক্টর থাকে এবং তার একদম বুকে ব্যথা মনে হচ্ছে যে তীব্র ব্যথা, সেক্ষেত্রে উনি জরুরি ভিত্তিতে চিকিৎসকের পরামর্শটা নেওয়া উচিত। সেটি জীবন রক্ষাকারী হবে। ওই ক্ষেত্রে আমরা যেটা হয়, আমাদের দেশে অনেক সময় লেট প্রেজেন্টেশন হয়, এটা দেখা যায় যে দেরি করে আসে রুগীরা, এতে রুগীদের ঝুঁকি বাড়ে, অনেক ক্ষেত্রে অনাকাঙ্ক্ষিত মৃত্যুও ঘটে। একদমই। স্যার, আমরা কখনোই চাই না কোনো ব্যক্তি হার্ট অ্যাটাক কিংবা হৃদরোগের কোনো জটিলতায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করুক। তাই তাৎক্ষণিক চিকিৎসা পদ্ধতি নেওয়াটা প্রত্যেকটি ব্যক্তির একান্ত দায়িত্ব। চিকিৎসা পদ্ধতির সুবিধাগুলো সম্পর্কে একটু জানবো। চিকিৎসা পদ্ধতি যেমন, একজন মানুষ হৃদরোগে আক্রান্ত হলেন, তার দেখা গেল এটা অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে। প্রথমে তো ওষুধ, যেটা ওষুধ খেতে হবে। 2 নম্বর হচ্ছে আমরা রক্ত তরল করার জন্য কিছু ইনজেকশন দিই, যেগুলোকে আমরা বলি যে তাৎক্ষণিকভাবে এগুলো বিভিন্ন রকমের ইনজেকশন আছে সেগুলো। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে যেটা আমরা বলি প্রাইমারি পিসিআই, বা তাৎক্ষণিকভাবে আমরা এনজিওগ্রাম করে রক্তনালীগুলো খুলে দেওয়া। এটি একটা গুরুত্বপূর্ণ, এটিও বিশ্বব্যাপী সবচেয়ে ভালো চিকিৎসা এটি। যদি একজন রোগী একদম 100% রক্তনালী বন্ধ হয়ে গিয়ে তার হৃদরোগে আক্রান্ত হন, তাহলে তার ক্ষেত্রে ওটাই সবচেয়ে ভালো চিকিৎসা। প্রাইমারি পিসিআই করার আসলে পদ্ধতিটা কেমন? আমরা কি এনজিওগ্রামকে প্রাইমারি পিসিআই বলছি? এনজিওগ্রামি প্রাইমারি পিসিআই যদি হার্ট অ্যাটাকের 12 ঘন্টার ভিতরে করা হয় তাহলে এটা প্রাইমারি পিসিআই বলা হয়। যেটা হচ্ছে এনজিওগ্রাম করে আমরা তখন ওই রক্তনালীগুলো খুলে দেওয়ার চেষ্টা করা সচল হয়, করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এনজিওগ্রাম নেওয়ার ক্ষেত্রে স্যার অনেকের কিন্তু ভীতগ্রস্ততা রয়েছে, মানে কিছুটা একটা আতঙ্কের মধ্য দিয়ে যায় যে আসলে পরবর্তীতে এনজিওগ্রাম করতে গিয়ে আমি মারা যাব কিনা, কিন্তু এনজিওগ্রাম না করলে মারা যাওয়ার সংখ্যা কতটুকু এবং করলে সেখান থেকে রেস্কিউ হওয়ার সম্ভাবনা কতটুকু জানবো। একটি চিকিৎসা পদ্ধতি যে যখনটি আমরা অ্যাডপ্ট করি বা আমরা যখন গ্রহণ করি তখন এটা সব কিছু বিবেচনা করে করা হয়। বিশ্বব্যাপী বিভিন্ন রকমের বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে এনজিওগ্রামে অবশ্যই ঝুঁকি আছে। প্রাইমারি পিছিয়ে করতে গেলেও ওখানে মৃত্যু ঝুঁকিও আছে অনেক ক্ষেত্রে, কিন্তু বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যেসব উপাত্ত আমরা পেয়েছি তাতে দেখা যাচ্ছে যে এতে না করলে যতটুকু ক্ষতি, করলে তার পরিমাণ ক্ষতি কম। আর যদি 100%, আমি আমার নিজের জীবনে অনেক রোগী দেখেছি যাদেরকে যদি আমরা 100% রক্তনালী, বন্ধ রক্তনালী খুলে দিতে পারি একটা নির্দিষ্ট সময়ের ভিতরে, তাহলে তারা সম্পূর্ণ স্বাভাবিক জীবন ফিরে গেছেন এবং বাকি জীবন ওষুধে খেলেও
ভালো থেকেছেন। আচ্ছা, বা খুবই চমৎকার একটি তথ্য জানলাম। স্যার, এনজিওগ্রাম ছাড়া আর কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে? এবং আপনি বলছিলেন যে প্রাইমারি পিসিআই যেটি 12 ঘন্টার মধ্যে আসা জরুরি। আচ্ছা, 12 ঘন্টার মধ্যে আসাটা কি কারণে জরুরি? মানে হার্টের সঙ্গে কোনোভাবে সম্পৃক্ত কিনা? এবং 12 ঘন্টা পরে এলে আপনারা কি ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকেন? আচ্ছা, ধন্যবাদ এই প্রশ্নটির জন্য। যে 12 ঘন্টার কারণ হচ্ছে কি এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে আমরা বলছি যে যেটা রক্তনালীটা বন্ধ হয়ে গেলে মাংসপেশিগুলো ক্ষতিগ্রস্ত হয়। দেখা গেছে প্রথম 4-5 ঘন্টার ভিতরে যে পরিবর্তনগুলা এগুলো একটা উচিত হচ্ছে 2 ঘন্টার ভিতরে সবচেয়ে ভালো সময়, 4 ঘন্টার ভিতরে আরও ভালো সময়। এভাবে যতই সময় যেতে থাকবে ততই মাংসপেশিগুলো ক্ষতিগ্রস্ত হবে। একটা নির্দিষ্ট সময়ের পরে যদি আমরা মানে রক্ত তরল করার ইনজেকশন অথবা প্রাইমারি পিসিআই যেটাই বলেন ওটা করলে ওটার যে জীবনের উপরে যে প্রভাবটা ওটার পরিমাণটা কমে আসে এবং হার্টের একটা বড় অংশ মাংসপেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য এটা আমরা সময়টা মানে বিভিন্নভাবে গবেষণা যে কোনটা উপকার হবে না সেটার উপরেই নির্ধারণ করা হয়েছে আসলে। আচ্ছা, স্যার, এই যে এনজিওগ্রামের কথা বলছি, এনজিওগ্রাম করানোর পরে যদি ব্লক থাকে সেক্ষেত্রে তো রিং পরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্যই। রিং পরানোর পরে যখন সিদ্ধান্ত দেয়া হয়, অনেকে চিন্তা করে যে আমি হঠাৎ করে হার্ট অ্যাটাক করলাম, তাৎক্ষণিকভাবে রিং পরে ফেলবো এবং রিং পরলে আসলে পরবর্তীতে তো আমি নর্মাল লাইফস্টাইল লিড করতে পারবো না। তো আমি একটু ভেবে সিদ্ধান্ত নেই। এই যে রোগীদের সিদ্ধান্ত নেওয়ার যে মানে একটা প্রবণতা, যে চিকিৎসকদের বাইরে গিয়ে তারা নিজেদের মতো করে সিদ্ধান্ত নেবেন এবং সময় ক্ষেপণ করবেন, তাতে করে ক্ষতির সংখ্যা কতটুকু? আমি মনে করি চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে রোগীদের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার আছে। সেক্ষেত্রে আমরা বুঝিয়ে বলি যে এই ঘটনাটি ঘটতে পারে। রিং লাগালেই যে আপনি সাধারণ জীবনযাপনে ফিরে যেতে পারবেন না, এটাই এরকম কোনো বিষয় নয়। মানুষ যারা মানে রিং লাগাচ্ছে বা স্টেন্টিং করছে তারা পরবর্তীতে স্বাভাবিক জীবনযাপনই করতে পারবেন এবং সেক্ষেত্রে এবং কোনো ক্ষেত্রে আমি যেটা বলেছি যদি একটা উপযুক্ত সময়ের ভিতরে এগুলো করা যায় এবং যদি আমরা হার্টের যে হৃৎপিণ্ডের যে মাংসপেশিগুলো আছে এগুলোকে প্রতিরক্ষা দিতে পারি তাহলে উনি যে একজন মানুষ যার ক্ষেত্রে ডিলে হয়েছে এবং যিনি এনজিওগ্রাম করেননি বা ওই সুযোগটা পাননি তার থেকে অনেক সময় ভালো জীবন যাপন করা সম্ভব। তবে ওনাকে নিয়মিত ওষুধ সবাই যেটাই করুক ওষুধের উপরে ওষুধ খেয়ে যেতে হবে এবং তার যে রোগগুলোর কারণে হার্ট অ্যাটাক হয়েছে ওগুলোকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তার মানে লাইফ লং ওষুধ খেয়ে যাওয়ার একটি বিষয় রয়েছে হার্ট অ্যাটাক রোগীদের ক্ষেত্রে বা হার্টের যে কোনো ধরনের রোগীদের ক্ষেত্রে। কিন্তু স্যার, এই যে রোগীরা ওষুধ খাওয়ার বিষয়ে অনেকের অনেক রকম ওপিনিয়ন রয়েছে যে কিছুদিন খায় আবার নিজেদের মতো করে ছেড়ে রাখছে বা ছেড়ে দিচ্ছে, আবারও একটা সময় পরে গিয়ে খায়। কিন্তু একজন হার্ট অ্যাটাকের রোগী তাকে যখন চিকিৎসকরা পরামর্শ দিয়ে থাকে যে ওষুধ খেতে হবে, অনেকে দেখা যাচ্ছে ওই প্রেসক্রিপশনটা ফলো করে দীর্ঘ সময় কন্টিনিউ করছে একই ওষুধ। এই ওষুধের কি ডোজগুলো একই রকম থাকবে লাইফ লং নাকি পরিবর্তিত হয়? এটা একটু ভালো কোশ্চেন। যে এক্ষেত্রে হচ্ছে যেটা ব্যাপার সেটা হচ্ছে এটা মানুষের শরীর সবসময় পরিবর্তন একরকম থাকবে না। ওষুধ যে সামগ্রিক চিকিৎসা ব্যবস্থা আছে জীবনাচরণ পরিবর্তন ওষুধ এবং নিয়মিত কিছু উপদেশ আছে এবং যে রোগগুলোর কারণে হার্ট অ্যাটাক হয়েছে আমি আগেও বলেছি সেগুলো নিয়ন্ত্রণে রাখা, এই জিনিসগুলো অবশ্যই মেনে চলতে হবে। যেমন প্রতিদিন 30 মিনিট হাঁটা, তারপরে যেমন সুস্থ খাদ্যাভ্যাস, তারপরে নিয়মিত ঘুম, মানসিক চাপ পরিহার করা, এগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ। ওষুধ সারা জীবন খেয়ে যেতে হবে কিন্তু এই ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মোতাবেক কখনো ওষুধ বাড়বে কমবে অথবা কিছু ওষুধ যদি চিকিৎসক মনে করেন তাহলে বাদও দিতে পারেন। এটা রোগীর অবস্থার সাথে সাথে এবং ফলো আপের সাথে সাথে নিয়মিত ফলো আপটা করা প্রয়োজন। অবশ্যই। অনেকে ফলো আপ করার ওই মানে ইচ্ছাটা বা অনীহা চলে আসে, ভাবছে যে আমি তো সুস্থ আছি, ওষুধও খাচ্ছি, কিন্তু ফলো আপ কী কারণে? তাহলে ফলো আপ করানোর পরে কন্ডিশন দেখে অবশ্যই ডোজ অ্যাডজাস্টমেন্ট করাটা খুব জরুরি। অবশ্যই। স্যার, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। এবং আরও একটি বিষয় আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাস সম্পর্কে একটু মনোযোগী হওয়া। একজন হৃদরোগে আক্রান্ত ব্যক্তিকে কোন কোন ধরনের খাদ্যাভ্যাসে আপনি অভ্যস্ত হওয়ার পরামর্শ দেবেন? আমি সবচেয়ে যেটা মনে করি যেটা আমাদের দেশের ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে ধূমপান। সাধারণত যুবক বয়সে বা ইয়ং এজে হার্ট অ্যাটাকের আমি বলেছি প্রধান দুটি কারণের এটি একটি। ধূমপান পরিহার করতে হবে। তারপর হচ্ছে যেটা খাদ্যাভ্যাস মানুষের সাথে পরিবর্তন হয়। আমাদের অনেকের আছে যেটা চর্বি জাতীয় উচ্চ চর্বি জাতীয় খাদ্য, যেমন হচ্ছে লাল মাংস বলি আমরা, গরুর মাংস, খাসির মাংস, তারপর চিংড়ি মাছ, তারপরে গিলা কলিজা, ওগুলো খাওয়ার প্রবণতা থাকে। আমার মনে হয় এগুলো কিছুটা পরিমাণ মানে কমিয়ে দেওয়াই ভালো এবং না খাওয়াটা পরিহার করাটা বেটার।
আর হচ্ছে এছাড়াও দেখা যাচ্ছে যেমন উচ্চ শর্করাযুক্ত যেমন চিনি, এটা বলা থাকে যে মানুষ যত পৃথিবীতে বন্দুকের গুলিতে যত মানুষ মারা যায়, চিনিতে তার থেকে বেশি মানুষ মারা যায়। তো চিনি, তারপর শর্করা জাতীয় খাদ্য যেগুলো রক্তে চিনির পরিমাণ বাড়ায়, সেগুলো আমরা পরিহার করে নেওয়া বা কমিয়ে নেওয়া ভালো। পাশাপাশি স্যার মাংস বা মাছ এগুলো খাওয়ার বিষয়ে কোনো রয়েছে কিনা? মাছ খাওয়ার ব্যাপারে সাধারণত কোনো বাধা তেমন নেই, ঠিক আছে, যদি উচ্চ চর্বি মানে কোনো চর্বি জাতীয় মাছ না থাকে। সামুদ্রিক মাছ ভালো। আর হচ্ছে ডিমও খেতে পারবে একটা নির্দিষ্ট পরিমাণ, সাধারণত এখন যেটা বলা হয় যে সপ্তাহে 2টা বা এরকম খেতে পারবে, কুসুম সহই এটা বলা হয়। সেক্ষেত্রে স্যার ম্যান টু ম্যান ভ্যারি করে যে তার উচ্চতা কতটুকু, ওজন কতটুকু, অনেকের ওজনাধিক্যতা রয়েছে। নিশ্চয়ই সেক্ষেত্রে ওজনটিকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে বিশেষ করে ডায়েট চার্ট আপনারা নির্ধারণ করে দেন যে কতটুকু খেতে পারবে, কি পরিমাণে খাওয়াটা জরুরি। স্যার একটু কথা বলছিলাম তো হার্ট অ্যাটাকের এনজিওগ্রাম পর্যন্ত কথা বলছিলাম চিকিৎসা পদ্ধতির। আর কি কি ধরনের চিকিৎসা পদ্ধতি রয়েছে যেটি আপনারা একজন হার্ট অ্যাটাকে আক্রান্ত ব্যক্তিকে পরামর্শ দেন? চিকিৎসা পদ্ধতি যেমন আমরা যেটা বলেছিলাম যে কিছু রক্ত তরল করার ইনজেকশন আছে, যেগুলোর ইফিকেসি বা কার্যকারিতা বলা হয় যে কোনো কোনো ক্ষেত্রে 55 থেকে 95% পর্যন্ত খুলে দেওয়ার ক্ষেত্রে। তারপর হচ্ছে আমরা অন্য অন্য যেটা বললাম যে বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করা হয়। তারপরে অনেক সময় যারা নন স্টিম আই বলে, যারা একদম 100% রক্তের বখানে, তাদের ক্ষেত্রে নাভির চারপাশে ইনজেকশন দেওয়া হয়, যেগুলো হচ্ছে বেসিক্যালি রক্তনালীগুলো খুলে দিতে বা ওই যে রক্তের যে জমাট বাঁধার দলাটি আছে সেগুলো সরাতে সহায়তা করে। এছাড়াও সময়ের সাথে সাথে এটি চিকিৎসা ব্যবস্থায় অন্যান্য জিনিস যেগুলো আছে, আমি যেগুলো বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন, যেটা রুগী টু রুগী পার্থক্য হয় আর কি, রুগীর বেসিসে সিদ্ধান্ত হয়। মানে হৃদরোগে তো বিভিন্ন ধরনের হৃদযন্ত্রে তো বিভিন্ন ধরনের ব্যাধি রয়েছে, হৃদরোগগুলো রয়েছে। সেক্ষেত্রে স্যার কোন রোগগুলোর ক্ষেত্রে আপনারা ওপেন হার্ট সার্জারি করার পরামর্শ দিয়ে থাকেন? এটা একটি যৌক্তিক কোশ্চেন যে কাদের ক্ষেত্রে। যদি আমরা দেখা যায় যে যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে গেলে আমাদেরকে প্রথমে এনজিওগ্রাম করতে হবে, করে যদি দেখা যায় যে এগুলো বিভিন্ন রকমের মেডিকেল রুগী এবং যে এনজিওগ্রামের যেটা পাওয়া গেছে অনেকগুলো রক্তনালীতে ব্লক বা প্রধান রক্তনালীতে ব্লক, এগুলোর উপরে এবং রুগীর অবস্থা এবং সব কিছু মিলে সিদ্ধান্ত নেওয়া হয় যে কাকে ওপেন হার্ট সার্জারি করতে হবে, কাকে স্টেন্টিং বা রিং লাগালেই হবে। মানে এই সিদ্ধান্তটা আসলে স্যার কোন অবস্থায় যাওয়ার পরে নেওয়া হয়? মানে আমরা তো ইসিজির মাধ্যমে কখনো বুঝবো না যে কয়টি ব্লক হয়েছে, নিশ্চয়ই এনজিওগ্রামটা করাটা খুব অবশ্যই জরুরি। অবশ্যই। মানে যখন এনজিওগ্রাম হয়ে যায় তার পরবর্তীতে আপনারা সিদ্ধান্ত নিয়ে থাকেন যে সেক্ষেত্রে বাইপাস সার্জারি আর ওপেন হার্ট সার্জারি প্রয়োজন। জি স্যার ওপেন হার্ট সার্জারি তো একটি মানে বড় একটি অপারেশন। অবশ্যই। আমাদের দেশে ওপেন হার্ট সার্জারির প্রতি এখনো কিন্তু আমাদের রোগীদের খুব একটা বেশি আস্থা নাই। মানে এই আস্থাটা কেন রাখতে পারছি না আমরা? আমাদের চিকিৎসকরা তো অনেক বেশি সাফল্যের দোরগোড়ায় নিয়ে যাচ্ছে আমাদের এই চিকিৎসা ব্যবস্থাকে। তাহলে আমাদের আসলে অপারগতা কোথায়? যেটা হচ্ছে আমাদের অপারগতা, আসলে বাংলাদেশ একটা দীর্ঘ সময় পার হয়ে আসছে। আমি মনে করি হৃদরোগের যে কোনো চিকিৎসাতেই বাংলাদেশ, যেটা সারা বিশ্বে উন্নত মানের যে চিকিৎসা, আমরা বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি যে এটা সমমানেরই বলা যায়, প্রায় সমমানেরই। এবং সেজন্য আমি মনে করি রুগীদেরকে আমাদের সম্ভবত আমাদের প্রচারের কারণে বা আমাদের রুগীদের মধ্যে আমরা যে ভীতিটা দূর করতে পারিনি, সেই জন্যই আমরা পিছিয়ে আছি। কিন্তু আমরা মনে করি যে এটা সময়ের সাথে সাথে কেটে যাচ্ছে। দেশে এখন বিপুল সংখ্যক হৃদরোগের রুগী চিকিৎসা নিচ্ছেন, স্টেন্টিং, বাইপাস, ওপেন হার্ট সার্জারি এগুলো করছেন, এবং আমরাও চেষ্টা করছি যাতে রুগীদেরকে বিশ্বমানের সেবা এই দেশে দেওয়া যায়। নিশ্চয়ই, তার মানে আমরা আস্থা রাখতে পারি চিকিৎসকদের প্রতি এবং বাংলাদেশের প্রত্যেকটি হেলথ সেক্টরের প্রতি, যেখানে খুব হরহামেশা এই ধরনের বড় বড় অপারেশনগুলো হচ্ছে এবং সফলতার সাথে। স্যার আলোচনার একদম শেষ প্রান্তে চলে এসেছি। একজন ব্যক্তি যাতে হৃদরোগে আক্রান্ত না হয়ে থাকে সেই উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? পরামর্শ থাকবে, আমি মনে করি যে আমাদের বর্তমান, আমি যেটা সবসময় গুরুত্ব দিয়ে বলি, জীবনাচরণ পরিবর্তন করা। ওষুধের আগে আমরা যখন আমাদের যদি আমরা কিছু কিছু পর্যায়ে থাকে, যখন আমরা হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এগুলো আমরা প্রতিরোধ করতে পারি। যদি একবার হয়ে যায় তাহলে এগুলো আমরা বলি যে নিয়ন্ত্রণ করা, কারণ এগুলা জীবনব্যাপী রোগ, এগুলো ক্রনিক ডিজিজ বলি আমরা। এগুলো কখনো, যদি আমাকে বলা হয় যে কখনো ভালো হবে কিনা, আমি বলি এটা 100% কখনো ভালো হবে না। কিন্তু উপযুক্ত জীবনাচরণের মাধ্যমে, খাদ্যাভ্যাস, নিয়মিত ব্যায়াম, যেগুলো আমি বারবারই বলেছি, সেগুলোর মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব এবং ওষুধের মাধ্যমে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমার ক্ষেত্রে উপদেশ হচ্ছে যেটা যে এই আমাদেরকে আগেই সচেতন হতে হবে। যাদের পারিবারিকভাবে হৃদরোগের ঝুঁকি আছে, তারা হৃদরোগ বুকে ব্যথা থাকুক আর না থাকুক, তারা নিয়মিত চিকিৎসকের ফলো আপে থাকতে হবে
এবং যখন আমি চাই না যে কোনো রুগী হৃদরোগে আক্রান্ত হোক, প্রত্যেকটা রুগীর জীবনই মূল্যবান। তো যদি আমরা নিয়মিত সময় উপযুক্ত সময় ব্যবস্থা নিতে পারি তাহলে আমরা আশা করি এটা পৃথিবীতেও দেখা গেছে একসময় যুক্তরাজ্যে প্রচুর পরিমাণে রুগী 1950-60-এর দশকে হৃদরোগে আক্রান্ত হতেন। পরবর্তীতে তারা দেখা গেল কিছু জীবনাচরণ পরিবর্তন এবং ফলোআপের মাধ্যমে তারা হৃদরোগের পরিমাণ কমিয়ে আনতে সক্ষম হয়েছে। এবং আমাদের দেশেও যতই অর্থনৈতিক সচ্ছলতা বাড়ছে, আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন হচ্ছে, আমাদের জীবনে স্ট্রেস বাড়ছে, আমি আশা করি যে আমাদের ব্যক্তিগত, সরকারি এবং আমার চিকিৎসকদের পক্ষ থেকে আমরা যদি সচেতনতা বৃদ্ধি করতে পারি, আমরা ভবিষ্যতে এটা কমিয়ে আনতে সম্ভব হব। স্যার, আলোচনার একদম শেষ প্রান্তে অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিলেন, প্রত্যেকটি দর্শক হয়তো উপকৃত হয়েছে। আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ অর্থী, আপনাকেও। প্রিয় দর্শক, আলোচনার মাধ্যমে অন্তত এতটুকু বুঝতে পেরেছি যে হৃদরোগকে নিয়ন্ত্রণ করতে হলে অবশ্যই জীবনযাপন এবং খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার বিকল্প কিছু নেই। এবং আপনার বুকে যদি কোনো ধরনের ব্যথা হয়ে থাকে বা পাশে, সেই ব্যথা যদি ঘাড়ে হয়, পিঠে হয় কিংবা চোয়ালে, এই ধরনের কোনো জটিলতা হলে অবশ্যই সময় ক্ষেপণ না করে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যান। তাৎক্ষণিক কিছু পরীক্ষা নিরীক্ষা করে শনাক্তকরণ করুন আসলে কোনো সমস্যা হচ্ছে কিনা। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।